নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাতে একটা কথা প্রায়ই শোনা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ কে? শোনা যায়। সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ এতদিন ছিল না বিরোধী শিবিরে, কিন্তু বিজেপি এবার ঠিক করেছে এই যে প্রচার, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখকে, এই প্রচারের তারা জবাব দেবে। দেখুন, সম্প্রতি বা বছর দুয়েক আগে যে সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু বিজেপি কোনো মুখকে সামনে রেখে নির্বাচনে যায়নি। যেমন শিবরাজ সিং চৌহান এতদিন মুখ্যমন্ত্রী ছিলেন মধ্যপ্রদেশে, তার ওই লাডলি বেহানা যোজনা তার সুফল বিজেপি পেল, প্রতিষ্ঠান বিরোধী তার হাওয়াকে ভোঁতা করে বিপুলভাবে বিজেপি জিতল। কিন্তু মুখ্যমন্ত্রী হলেন একদা শিবরাজ ঘনিষ্ঠ উজ্জয়িনী স্ট্রংম্যান মোহন যাদব। শিবরাজকে নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে, কিন্তু কেউ কি ভেবেছিলেন যে মোহন যাদব মুখ্যমন্ত্রী হবেন, বা দিল্লিতে রেখা গুপ্ত হবেন, বা রাজস্থানের ওই ভদ্রলোক হবেন, উড়িষ্যার একজন যার কথা আমরা ভাবতেই পারিনি, আমরা ধর্মেন্দ্র প্রধানের কথা ভেবেছিলাম, কিন্তু তিনি হলেন না, মোহন মাঝি। কিন্তু উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মুখকে সামনে রেখে নির্বাচনে লড়েছে বিজেপি। মহারাষ্ট্র দেবেন্দ্র ফডনবিস যে মুখ্যমন্ত্রী হবেন, বিজেপি ভালো ফল করলে সেটা ভোটের আগে এক প্রকার নিশ্চিত ছিল, কিন্তু ঘোষণা হয়নি। কিন্তু উত্তরপ্রদেশে ঘোষণা হয়ে গেছিল। পশ্চিমবঙ্গে কিন্তু এবার বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখকে সামনে রেখেই ভোটে দাঁড়াবে, এবং সেটা হচ্ছেন শুভেন্দু অধিকারী। অনেকে বলতে পারেন শুভেন্দু তো মাত্র 6 বছর হলো বিজেপিতে এসছেন, তাতে কিছু হয় না। বিজেপি ইকোসিস্টেমের সঙ্গে শুভেন্দু নিজেকে একদম সম্পৃক্ত করেছেন। বিজেপি কর্মীদের মধ্যে, সমর্থকদের মধ্যে শুভেন্দুর জনপ্রিয়তা অনেকের থেকে বেশি, এবং শুভেন্দু যেভাবে কর্মীদের পাশে দাঁড়ান, রাজ্য বিজেপির খুব কম নেতাই সেভাবে দাঁড়ান। এবং একই সঙ্গে কখনো উত্তরবঙ্গ, কখনো দক্ষিণবঙ্গ শুভেন্দু চষে ফেলছেন। দিনে 250 থেকে 300 কিলোমিটার ট্রাভেল করেন, তারপর হামলা হচ্ছে, তাকে মামলা মকদ্দমায় জর্জরিত করা হয়েছে। তিনি কোনো কর্মসূচি নিলে পুলিশ অনুমতি দেয় না, আদালত থেকে তাকে অনুমতি নিতে হয়। এবং শুভেন্দু যেরকম বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী তৃণমূলকে, এই ফর্মুলাটাকে সামনে রেখে রাজনীতি করছেন, এবং চোখে চোখ রেখে তৃণমূলকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাচ্ছেন। একজন বিরোধী নেতার এটাই ভূমিকা হওয়া উচিত। কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহ এসেছিলেন। যখন অমিত শাহ বললেন শুভেন্দু বিধানসভায় যখন দাঁড়ান মুখ্যমন্ত্রীর পায়ের নিচের মাটি সরে যায়, তখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির কর্মী কার্যকর্তাদের যে প্রবল হর্ষধ্বনি, তার থেকে এটা প্রমাণিত হয় যে শুভেন্দুর গ্রহণযোগ্যতা গেরুয়া শিবিরের অন্দরে যথেষ্ট। অন্যরা কেউ ঈর্ষান্বিত হতে পারেন, সেটা তাদের ব্যাপার, কিন্তু দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব এইটুকু জানেন যে শুভেন্দু বাবুর আন্তরিকতায় কোনো ঘাটতি নেই। তার কি দোষ ত্রুটি নেই? অবশ্যই আছে, কিন্তু সেগুলোর থেকেও বড় কথা হচ্ছে তার আদি অকৃত্রিম তৃণমূল বিরোধিতা। তিনি দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সিপিএম বিরোধিতা করতেন, ইঞ্চিতে ইঞ্চিতে সিপিএম বিরোধিতা করতেন, তার সুফল তিনি পেয়েছিলেন। তাই বিরোধী রাজনীতি করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলটাকেই নিতে হবে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম বিরোধী আন্দোলন করেছেন এবং শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন, তিনি দেখেছেন কিভাবে মমতা আন্দোলন করেছেন। শুভেন্দু কিন্তু ঠিক সেই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই করছেন, তৃণমূলের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। এবং রাজ্য প্রশাসনের অন্দরেও শুভেন্দুর প্রভাব আছে, সেই জন্য শুভেন্দু সরকারি সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে আগে ভাগে জেনে যায় এবং সেটা জানিয়ে দেন, তাতে সরকার বিড়ম্বনায় পড়ে। এটা তো বিরোধী দলনেতার কাজ। হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস থেকে এসেছিলেন বছর 10 আগে, তিনি আসামের মুখ্যমন্ত্রী, এবং উত্তর পূর্ব ভারতের সবকটি রাজ্যের কার্যত
তার মাধ্যমেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়গুলো দেখে। ধরুন এক্সাম্পল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী কোনো কারণে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে চান, সবার আগে তিনি হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেন, হিমন্ত বিশ্ব শর্মা তারপরে সেটাকে দিল্লিতে জানান, প্রয়োজন মনে করলে কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতৃত্ব ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে, না হলে পুরো বিষয়টাই হিমন্ত বিশ্ব শর্মা দেখেন। তা তিনি তো ওই সকল টার্নকোট তাতে কিচ্ছু এসে যায় না, তিনি বিজেপি ইকোসিস্টেমের মধ্যে মিশে গেছেন। বহু লোক কংগ্রেস থেকে বা অন্য দল থেকে এসে 2024 লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট পেয়েছে, জিতেছে, অনেকে রাজ্যসভার সদস্য হয়েছেন। তা রাজনীতি তো ওরকম ভাবে কনস্ট্যান্ট কিছু নয়, একদম পাকাপাকি ভাবে কিছু হয় না। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়েছিলেন 2020 ডিসেম্বরে, কিন্তু সব ছেড়ে তিনি বিজেপিতে এসেছিলেন। নন্দীগ্রামে 1956 বলে মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন, বিরোধী দলনেতা হয়েছেন। এর আগেও তো সূর্যবাবু ছিলেন, মান্নান সাহেব ছিলেন, তারা কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি বিরোধী দলনেতা হিসাবে। মানুষের যে প্রত্যাশা থাকে পূরণ করতে পারেননি। সূর্যবাবু দীর্ঘদিন মন্ত্রী ছিলেন, ক্ষমতা হারানোর পর তার বিহ্বলতা কাটেনি। আর প্রথমবার বামফ্রন্টের পক্ষে মমতার বিরোধিতা করা বিধানসভায় সম্ভব হচ্ছিল না। লোকে বলতো 34 বছর ক্ষমতায় থেকে তোমরা সবে ক্ষমতাচ্যুত হয়েছ, এখন তোমরা কোনো কথা বলার জায়গাতে নেই। মান্নান সাহেব চেষ্টা করেছিলেন, কিন্তু কংগ্রেস থেকে সমর্থন করেনি। এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, সেখানে বাম কংগ্রেস কেউ নেই, টিম করে আইএসএফ আছে, তাই সংঘাতটা সরাসরি তৃণমূল বনাম বিজেপি। এবং শুভেন্দু কিন্তু ওই যে বললাম 1 ইঞ্চি জমি ছাড়ছেন না। 5ই অগাস্ট কুচবিহার, 6ই অগাস্ট বারাসাতে পদযাত্রা, রাউন্ড দ্য ক্লক। এবং এতে বিজেপির কর্মী সমর্থকরা তো উজ্জীবিত হচ্ছে, শুভেন্দুর সবাই ভিড় হচ্ছে। কুচবিহারে যে ঘটনাটা ঘটলো, এটা পরিকল্পিত ঘটনা। শুভেন্দু বড়সড় বিপদের মুখে পড়তে পারতেন যদি না তিনি যে গাড়িতে যাচ্ছিলেন সেই গাড়িটা বুলেট প্রুফ না হতো। কারা ইট ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে, ডান্ডা নিয়ে তেড়ে গেছে, সেই ছবি তো আছে। তবে কুচবিহারের পুলিশ, স্থানীয় থানার যিনি দায়িত্বে আছেন, এক ভদ্রমহিলা, তিনি কিন্তু তৃণমূলের পার্টি অফিসের ভিতর থেকে গিয়ে 5 জনকে ধরেছেন এবং জামিন অযোগ্য ধারায় মামলা দিয়েছেন। পুলিশের এই ভূমিকাটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, যে শাসক দলের পার্টি অফিসের ভিতরে পুলিশ যাচ্ছে, 5 জনকে গ্রেপ্তার করছে, তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দিচ্ছে, এবং একজন মহিলা আধিকারিক। এটা কিন্তু আমরা শুনিনি বিগত দিনে। পুলিশ শাসক দলকে বাঁচিয়ে চলে, লোক দেখানো গ্রেপ্তার করে, কিন্তু সঙ্গে সঙ্গে তারা জামিন পেয়ে যায়। এবারে এমন ভাবে কেস দেওয়া হয়েছে যে জামিন অযোগ্য ধারা। তাহলে কি পুলিশের একটা অংশ আস্তে আস্তে ঘুরছে, একটা নিরপেক্ষ অবস্থান নিতে চাইছে? আমরা পুলিশের কাছে দলদাস পুলিশ চাই না, আমরা চাই পুলিশ কোনো দলের কথা না শুনে যেটা আইন, সেই আইন মেনে কাজ করো। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ, দুর্ভাগ্য, অধিকাংশ ক্ষেত্রে সেই দায়িত্বটা পালন করে না। পুলিশ আধিকারিকদের তৃণমূল নেতার জন্মদিনে কেক কাটতে দেখা যায়। পুলিশ আধিকারিকের পরিবারের মাতৃশক্তিকে বীরভূমের বাঘ, অশ্রাব্য কুশ্রাব্য কথা বলেন, তার প্রমোশন হয়, কোর কমিটির কনভেনার হয়, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এরকম বহু বহু ঘটনা দেখেছি, আমি দীর্ঘ করব না প্রতিবেদন। কিন্তু কুচবিহারে 5ই অগস্টের পর যেভাবে একজন আধিকারিক, তিনি মাতৃশক্তি পুলিশের, পার্টি অফিসের মধ্যে ঢুকে 5 জনকে অ্যারেস্ট করে জামিন অযোগ্য ধারায় মামলা দিয়েছেন, এরকম কিন্তু আমরা শুনিনি। আসলে পুলিশও তো বুঝতে পারছে যে তাদের প্রতি মানুষের ভরসা কমে যাচ্ছে। তাদের তো একটা দায়বদ্ধতা আছে, পুলিশ তো আমাদের সহনাগরিক। পুলিশের সিংহভাগ অংশ আইন মেনে কাজ করতে চায়, কিন্তু একটা অংশ তাদেরকে সেই কাজটা করতে দেয় না। এই যে চেঞ্জ অনেকের চোখে এড়িয়ে গেছে, কিন্তু এটা আমি মনে করি খুব পজিটিভ চেঞ্জ।
কতদূর বিষয়টা এগোবে, সেই আধিকারিক শেষ পর্যন্ত সেই থানায় থাকতে পারবেন কিনা, তাকে সরিয়ে দেওয়া হবে কিনা আমি বলতে পারবো না। তবে শুনেছি তাকে ট্রান্সফার করার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু তিনি ফোর্সের মধ্যে খুব জনপ্রিয় বলে তাকে করা সম্ভব হয়নি। এটা শুভ লক্ষণ। কিন্তু একটা জিনিস স্পষ্ট, বিজেপি কাউকে যদি মুখ হিসাবে প্রজেক্ট করে 2021-এর এই 2026-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ হিসাবে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী হবে। এটা নিয়ে কারুর মনে কোনো আর যেন সন্দেহ না থাকে। হয় বিজেপি কোনো মুখকে আনুষ্ঠানিকভাবে সামনে আনবে না, নির্বাচনে তারা যদি ক্ষমতায় আসে নির্বাচিত বিধায়করা ঠিক করবেন তাদের নেতা, আর যদি বিজেপি কোনো মুখকে প্রজেক্ট করে নির্বাচনে যায় তাহলে কিন্তু সেটা শুভেন্দু অধিকারী হবে। বিজেপির অনেক নেতার হয়তো এটা ভালো লাগবে না, কিন্তু সেই সমস্ত নেতারা কিন্তু অনেকেই কাহুজে বাঘ, টিভিতে বসে স্টেটমেন্ট দেওয়া। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সমাজ মাধ্যমে লেখা আর বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের মোকাবিলা করার মধ্যে আসমান জমিন ফারাক আছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এটা জানেন। শুভেন্দু বাবু এই কাজটায় তার অনেক সহকর্মীকে 10 গোল দিয়েছেন। দেখুন, সুকান্ত মজুমদার রাজনীতিতে নতুন, ভদ্র মানুষ, তার অভিজ্ঞতা কিন্তু শুভেন্দু বাবুর মতো নয়। শুভেন্দু 35 বছর রাজনীতি করছেন। তাছাড়া সুকান্ত বাবু কেন্দ্রে মন্ত্রী আছে, তিনি হয়তো পূর্ণমন্ত্রীও হবেন কিছুদিন বাদে, তার অন্যরকম রেসপন্সিবিলিটি। শ্রমিক বাবুর আমি যতদূর জানি তার ভাবমূর্তিটা হচ্ছে সবাইকে নিয়ে চলো। শুভেন্দু আর শ্রমিক বাবুর তালমিল আছে। শ্রমিক বাবুর নাম চূড়ান্ত হয়েছিল 3 মাস আগেই, এবং শুভেন্দু বাবুর সাথে আলোচনা করে এবং শুভেন্দু বাবু তাতে সিলমোহর দিয়েছিলেন। তাই শ্রমিক শুভেন্দুর মধ্যে হয়তো রাজনীতির পথের কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু ব্রড বেসড আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। এবং দেখছেন না, শুভেন্দু বাবু প্রচুর কর্মসূচি নিচ্ছেন। কর্মসূচি তো সভাপতি কেন্দ্রিক পার্টি বিজেপি। এখন কি একবার শুনছেন যে এটা দলীয় কর্মসূচি নয়, এটা পরিষদীয় দলের কর্মসূচি? শ্রমিক বাবু এবং শুভেন্দু বাবু যুগলবন্দি কাজ করছেন, এবং শুভেন্দু বাবুর সমস্ত রাজনৈতিক কর্মসূচিকে সমর্থন জানাচ্ছেন শ্রমিক বাবু। এই যুগলবন্দি যদি এভাবে চলতে পারেন, এবং দেখুন না বিজেপির পক্ষে মরণ বাঁচনের লড়াই, তারা যদি টিম স্পিরিটটা রাখতে পারে, একটা টিম হিসাবে কাজ করতে পারে, ছোট ছোট ব্যক্তি স্বার্থকে আপাতত শিখিয়ে তুলে, তাহলে কিন্তু তারা ভালো ফল করবে। পশ্চিমবঙ্গের মানুষের একটা বড় অংশ বিজেপির কাছে দায়িত্বশীল রাজনীতি প্রত্যাশা করে এবং তাদেরকে মাঠে দেখতে চায়। বিজেপি সড়কে আছে, এবার একটু বাইলেনে ঢুকতে হবে। তারা ঢুকছে, অনেক জায়গায় বিজেপির সংগঠন মজবুত, কিন্তু মূল সড়ক থেকে পাশের রাস্তায়, গলিতে, লেনে, বাইলেনে ঢুকতে হবে। এই কাজটা বিজেপিকে করতে হবে। শুভেন্দুবাবু চেষ্টা করছেন সবাইকেই, যারা বিজেপির নেতা, যারা স্টুডিওতে বসে বা ঠান্ডা ঘরে বসে আকাশ কুসুম স্বপ্ন দেখেন, কল্পনা করেন তৃণমূলকে হারানো সম্ভব। হ্যাঁ সম্ভব, তখনই সম্ভব যখন ঐক্যবদ্ধ লড়াই তারা করতে পারবেন, কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারবেন, তখনই সম্ভব, না হলে সম্ভব নয়। আশা করি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়টা রাজ্য নেতাদের বুঝিয়ে দিয়েছেন। রাস্তায় কিন্তু পথ দেখাবে, এবং রাস্তাতেই থাকতে হবে বিজেপি নেতাদের, তাহলে তারা কিন্তু কাঙ্ক্ষিত ফল পেতে পারে। সম্প্রতি অমিত শাহের সঙ্গে সুকান্ত বাবু, শ্রমিক বাবু, নির্বাচিত সাংসদরা বৈঠক করেছেন। দেখুন, আরজি কর কাণ্ড নিয়ে সিবিআই এর প্রতি মানুষের অনাস্থা, বর্ষপূর্তি, এটা নিয়ে অমিত শাহকে বলেছেন বিজেপির রাজ্যের নেতারা।
নানাবিধ দুর্নীতির তদন্ত থমকে আছে, বামপন্থীরা সেটিং এর তত্ত্ব খাওয়াতে চাইছেন। এই বিষয়গুলো নিয়ে অমিত শাহের হস্তক্ষেপ চেয়েছেন তারা। এই যে বাংলা বাঙালি ন্যারেটিভ তৃণমূল তৈরি করছে, এতে কিন্তু কাজ হচ্ছে না। বাঙালি আক্রান্ত নয়, বাংলা ভাষা কোথাও আক্রান্ত নয়। হাজার হাজার বাঙালি প্রতি বছর এখান থেকে বাইরে যায় কাজের জন্য, পড়তে, তারা ভালোই আছেন, কেউ তাদের কোনো রকম বিড়ম্বনায় ফেলছে না, ডিস্টার্ব করছে না। কিন্তু বাংলাদেশি খুঁজতে হবে, বাংলাদেশি বাংলা ভাষায় কথা বলে তারা কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি নয়। সেই বাংলাদেশিদের খুঁজে বার করে রিপোর্ট করতে হবে। এটা ভাষা সন্ত্রাস নয়, এটা বাঙালিদের প্রতি কোনো বিদ্বেষ নয়। আজকে দেখলাম আনন্দবাজার পত্রিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির এমেরিটাস প্রফেসর সুকান্ত চৌধুরী আবার বঙ্গভঙ্গ বলে একটা প্রবন্ধ লিখেছেন। উনি পণ্ডিত মানুষ, উনি বাস্তবটা জানেন না, একাডেমিক মানুষ তো, একটা কল্পলোকে থাকেন। উনি ওই সেকুমাকু ইকোসিস্টেমের লোক, ওসব লেখা পড়লে বোঝা যায় ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে কিরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিধানসভায়, সেটা জানেন না সুকান্ত বাবুদের মতো এই তাত্ত্বিক মানুষগুলো। তারা গজদন্ত মিনারে বসে বাণী আওড়ান, মানুষকে বিভ্রান্ত করেন। অবশ্য ওনাদের এইসবে কিছু কাজ হবে না। এবার পশ্চিমবঙ্গের বাঙালিরাই বাংলাদেশি বাঙালিদের চিনিয়ে দিচ্ছেন প্রবাসী, কারণ তারা বুঝতে পেরেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তাদের কাজের বাজারে থাবা বসাচ্ছে। এই অনুপ্রবেশকারীদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী লোকজন নেই, তার কি কোনো গ্যারান্টি আছে? পশ্চিমবাংলা থেকেই তো স্লিপার সেলের সদস্যরা ধরা পড়েছে। এই রাজ্যেই খাগড়াগড়ের বিস্ফোরণ হয়েছে, ভুলে যাইনি আমরা, সেখানে বাংলাদেশি জঙ্গিদের হাত ছিল। তো এই বাংলাদেশ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই চলবে, ডিপোর্ট করতে হবে। এখানে ভাষা কোনো বিষয় নয়। বাংলায় বাংলাদেশিরাও কথা বলেন, পশ্চিমবঙ্গের বাঙালিরাও কথা বলেন। শুধু একই ভাষা হওয়ার জন্য একজন বাংলাদেশি ভারতীয় নাগরিক হতে পারেন না। এই জনসমুদ্রে মিশে গিয়ে তারা বলতে পারেন না যে আমরা ভারতীয় নাগরিক। তারা বাংলাদেশি নাগরিক, অবৈধভাবে এই দেশে ঢুকে পরিচয়পত্র জোগাড় করে তারা ভারতের নাগরিক হতে চাইছেন। ভারত ধর্মশালা নয়। এদের চিহ্নিত করে ডিপোর্ট করতে হবে। তাতে অনেকের খারাপ লাগতে পারে, লাগুক। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই কাজটা সমস্ত সরকারকে করতে হবে।